সরকারি মুজিব কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। আজকে এই করোনাকালীন সময়ে একটা বিশেষ পরিস্থিতিতে পড়াশোনা যখন বন্ধ, তখন সরকারি মুজিব কলেজ খুব সুন্দরভাবে অনলাইন ক্লাস পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আব্দুল মালেক খান, প্রভাষক, দর্শন বিভাগ, একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এর আগেই প্রথম বর্ষের যারা নবীন তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আজকে আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। যুক্তিবিদ্যা বিষয়ে আমরা দুটি পার্ট লক্ষ্য করি। সেটি হচ্ছে, একটি হচ্ছে তোমার সাবেকি যুক্তিবিদ্যা একটা অংশ, আরেকটি হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা অর্থাৎ সিম্বলিক লজিক। তো সিম্বলিক লজিকটা হচ্ছে গাণিতিক বিষয়ের একটি লজিক। এ কারণে এটিকে গাণিতিক যুক্তিবিদ্যাও বলা হয়, আবার আধুনিক যুক্তিবিদ্যাও বলা হয়, এবং এটাকে খুব সুন্দরভাবে বলতে গেলে মডার্ন লজিক বলে অভিহিত করা হয়। তো আমি আজকে তোমাদেরকে এই প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব। আসলে প্রতীকী যুক্তিবিদ্যা বা সিম্বলিক লজিক পড়তে গেলে আমাদের প্রথমে জানা দরকার যে আসলে প্রতীক কি। প্রতীক হচ্ছে একটি চিহ্ন। এটা আমরা খুব সহজেই সুন্দরভাবে বুঝি যে প্রতীক মানে হচ্ছে একটি চিহ্ন, যার ইংরেজি শব্দ হচ্ছে সিম্বল। সিম্বল থেকেই এই সিম্বলিক লজিক এসেছে। তো যদি আমরা এখন বলি যে তাহলে প্রতীক কি, প্রতীক হচ্ছে একটি চিহ্ন। এবং পাশাপাশি এখন চলে আসে যে তাহলে যুক্তিবিদ্যায় প্রতীকী যুক্তিবিদ্যাটা কি। যুক্তিবিদ্যার যে অংশে বা যে যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তিকে সহজ সুন্দর করে বোঝানো হয় বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে আমরা সিম্বলিক লজিক বলি। তো এখন যেহেতু আমরা জানলাম যে প্রতীক কি, এটা আমরা জানলাম যে প্রতীক মানে হচ্ছে একটি চিহ্ন। তো এখন জানা দরকার যে তাহলে প্রতীক কয় ধরনের। আমরা যেমন এখানে যদি তোমাদেরকে লিখি, আমি বাংলায় লিখলাম, এখানে তোমরা ইংরেজিটা বেশি পড়ার চেষ্টা করবে। আমরা যদি এইভাবে আনি যে প্রতীকের এটা আমি লিখলেও চলে, যেমন এখানে লিখতে পারি যে সিম্বল। সিম্বল মানে কি? প্রতীক। প্রতীক প্রধানত দুই প্রকার বা প্রথমত দুই প্রকার। সেটা কি কি? সেটা হচ্ছে যে আমি এখানে লিখলাম, এক শব্দ লিখে রাখো, শাব্দিক প্রতীক। আর এখানে লিখলাম খুবই সহজ এবং মজার বিষয় যে একটা হচ্ছে শাব্দিক আর একটা হচ্ছে অশাব্দিক। পাশাপাশি ইংরেজিটা শিখলে ভালো হয়। এটাকে বলা হচ্ছে ভার্বাল সিম্বল, আর এটা হচ্ছে নন ভার্বাল সিম্বল। এখন এই যে তোমার অশাব্দিক প্রতীক আছে, এইটা আবার দুই প্রকার, এটা আমরা বলতে পারি। সেটা দুই প্রকার কি কি? একটা হচ্ছে আমরা বলতে পারি চল বা গ্রাহক প্রতীক। এটা গ্রাহক প্রতীক।
2 নম্বর হচ্ছে ধ্রুবক প্রতীক। এখন আলোচনায় আসি যে তাহলে প্রতীক কয় প্রকার। প্রতীক প্রথমত 2 প্রকার, শাব্দিক, অশাব্দিক, অর্থাৎ ভার্বাল, নন ভার্বাল। আর এটা হচ্ছে তোমার এই অশাব্দিক প্রতীকটা 2 প্রকার, কি কি? গ্রাহক প্রতীক আর ধ্রুবক প্রতীক। এটাকে আমরা চলক বলতে পারি বা চলক বলতে পারি, গণিতের ভাষায় চলক। তো যেহেতু এটার ইংরেজি শব্দ আছে, আমি আগে বলেছি যে তোমরা ইংরেজিগুলো জানার চেষ্টা করবে। এটা বলছি আমি কি? ভার্বাল, নন ভার্বাল। আর চলক হচ্ছে তোমার কি? ভেরিয়েবলস। আর এটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট। তো এখন আমাদের জানা দরকার, যেহেতু আমরা জানলাম যে প্রতীকের প্রকারভেদ, সেটা মোটামুটি কয়টা আসছে? 4টা। প্রথমত 2 প্রকার, আর সেকেন্ডলি আরো 2 প্রকার। এখন আমরা জানবো যে এই 4 প্রকার প্রতীকগুলো কেমন। যেমন এর আগে তোমাদেরকে একটু বলে নেই যে আসলে প্রতীকগুলো কি। যেমন ধরো আমি এরকম লিখতে পারি প্লাস, তারপর মাইনাস, ইনটু, ডিভাইডেড, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এটা কিন্তু গণিতের একটা চিহ্ন। আবার ধরো এরকম একটা, এটা একটা কি দিছি? বিন্দু বা ডট। এরপরে আমি দিলাম এইরকম একটা চিহ্ন, এরপরে দিলাম ভি একটা চিহ্ন, এরপরে দিলাম মনে করো একটা ঢেউ এখানে, এরকম। এই যে চিহ্ন, এগুলি হচ্ছে সিম্বল বা প্রতীক। যোগ, বিয়োগ, গুণ, এগুলো হচ্ছে গণিতের চিহ্ন। এবং ডট বা বিন্দু, এটা হচ্ছে তোমার এমপ্লাইজ বা প্রাকল্পিক। এটা হচ্ছে ভি, এটা বেল থেকে আসছে বা বৈকল্পিক। আর এটা একটা ঢেউয়ের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে নিগেশন, যেটা নেগেটিভ থেকে তোমার নিগেশন শব্দটা আসছে। এগুলোকে আমরা কি বলি? তোমার প্রতীক বলি। গণিতে ব্যবহৃত হচ্ছে যোগ, বিয়োগ ইত্যাদি। আর আমাদের লজিকে ব্যবহৃত হচ্ছে ওই যে ডট, ভেল, ইমপ্লাইজ এবং নিগেশন। এগুলো হচ্ছে তোমার যুক্তিবিদ্যা বা সিম্বলিক লজিকের প্রতীক। তো আমি এখন তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমরা আগেই দেখিয়েছি যে 4 প্রকারের প্রতীকের কথা বলেছি। একটা হচ্ছে শাব্দিক, একটা অশাব্দিক। তাহলে আমাদের জানা দরকার যে শাব্দিক প্রতীকটা আসলে কি। শাব্দিক প্রতীকটা হচ্ছে যখন বক্তা একটা শব্দের মাধ্যমে বা ভাষায় কোনো ভাষায় ব্যবহৃত প্রতীকের মাধ্যমে কিছু বোঝাতে চান, বক্তব্য বোঝাতে চান, তাকে আমরা বলতে পারি শাব্দিক প্রতীক। সাপোজ ধরো যে এরকম বলা হচ্ছে ধর্ম বা রাজনীতিবিদ বা সমাজতন্ত্র, এরপরে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এগুলো হচ্ছে তোমার শাব্দিক প্রতীক। অর্থাৎ শব্দের মাধ্যমে একটা প্রতীক হিসেবে এসে ব্যবহার করলো, এটা শাব্দিক প্রতীক। পাশাপাশি এখন আমরা আছি অশাব্দিক প্রতীকটা কি। খুবই সহজ। তুমি যদি বুঝতে পারো যে শাব্দিক প্রতীকটা শব্দের মাধ্যমে, যেমন আমি বলেছি ধর্ম, সমাজতন্ত্র ইত্যাদি, তাহলে অশাব্দিকটা কি? সেখানে শব্দ থাকবে না, তাহলে কি থাকবে? অন্য কিছু, অন্য চিহ্ন থাকবে, প্রতীক। সেটা হচ্ছে যেমন ধরো ওই যে বলেছি যোগ, বিয়োগ, এগুলো বলেছি। আবার ক, খ বলেছি। আবার এ, বি, এটা বলতে পারি। আবার মনে করো পি, কিউ, আর বলতে পারি, বা এক্স ইত্যাদি বলতে পারি, এক্স, ওয়াই। এগুলোও কিন্তু আমাদের প্রতীক। এখন দেখো, এগুলোকে কিন্তু আমি কি বলতে পারি না? শব্দ বলতে পারি না। এগুলো হচ্ছে বর্ণমালা, বিভিন্ন ভাষার বর্ণমালা, বাংলা, ইংরেজি, গণিত, এগুলোর বর্ণমালাকে
যখন তোমার সিম্বল হিসাবে ব্যবহৃত করা হয় তখন তাকে আমরা বলবো অশাব্দিক প্রতীক, অর্থাৎ শব্দ নয় অন্য কিছু। এগুলো অশাব্দিক প্রতীক ব্যবহৃত হয়। এখন আসো এই যে অশাব্দিক প্রতীকগুলো আমি তোমাকে আগেই দেখিয়েছি যে অশাব্দিক প্রতীক কয় প্রকার? 2 প্রকার। সেটা কি কি? আমি বলেছিলাম যে চলো বা গ্রাহক প্রতীক, এটা লিখলাম। 2 নম্বরে বলেছিলাম যে ধ্রুবক প্রতীক। ধ্রুবক প্রতীক এগুলো তোমাদের জানা দরকার আছে। যেমন যেমন গ্রাহক প্রতীকটা হচ্ছে কি আর ধ্রুবক প্রতীকটা কি, এটার সংজ্ঞাটা তুমি দেখো। গ্রাহক প্রতীকগুলো হচ্ছে খুব সহজ করে তুমি মনে রাখার চেষ্টা করবে। আমি অন্য একটা ক্লাসে বলেছি যে তোমার যুক্তিবিদ্যা এমন একটি বিষয়, মুখস্থর বিষয় নয়, তোমাকে মনে রাখতে হবে বুঝে বুঝে, গণিতের মতো। এখন গ্রাহক প্রতীকগুলো হচ্ছে সেই প্রতীক যে প্রতীকগুলো পরিবর্তনশীল। একটা শব্দ দিয়ে তুমি এটাকে মনে রাখতে পারো যে গ্রাহক প্রতীক পরিবর্তনশীল, তাহলে অল্টারনেটিভ এটার উত্তর আসবে, বোঝাই যাচ্ছে এটা পরিবর্তনশীল নয়। তাহলে গ্রাহক প্রতীক পরিবর্তনশীল আর ধ্রুবক প্রতীক পরিবর্তনশীল নয়। সংজ্ঞায় তুমি এটা বলে দিতে পারো যে সমস্ত প্রতীক তোমার পরিবর্তনশীল তাকে গ্রাহক প্রতীক বলে, আর ধ্রুবক প্রতীক যে সমস্ত প্রতীক পরিবর্তনশীল নয়, অপরিবর্তনীয় থাকে, তাকে আমরা ধ্রুবক প্রতীক বলি। যেমন ধরো আমরা এখন এখানে বলতে পারি যে এক্স, একটা শব্দ লিখে আমি 36, এক্স স্কোয়ার ইকুয়াল 36। এখন এই যে এই প্রতীকটা থেকে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে তুমি কি পাচ্ছ? এক্স ইকুয়াল প্লাস মাইনাস 6। এরকম অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে। এই যে এক্স এখানে ব্যবহৃত হয়েছে, এই এক্সটা হচ্ছে একটা চলক বা গ্রাহক প্রতীক। এই এক্স এর কোনো নিজস্ব অর্থ নেই, বাট এক্স এর উপর একটা মান অ্যাপ্লাই করলে কোথায় কত মান দিতে হবে সে তখন মান ব্যবহার করতে পারে, সে একটা নির্দিষ্ট জিনিস বোঝানোর চেষ্টা করে। যেমন আমরা এক্স এর পরিবর্তে যদি বলি পি স্কোয়ার ইকুয়াল 36, তাহলে পি ইকুয়াল প্লাস মাইনাস কে তোমার 6। এবং এখান থেকে যদি জিজ্ঞেস করা হয় যে এক্স এর মান কত, তাহলে আমরা দুটো মান বলতে পারি, একটা হচ্ছে কি +6 আর একটা হচ্ছে -6। আবার যদি গ্রাহক প্রতীক চেঞ্জ করে পি দেই তাহলেও কিন্তু পি ইকুয়াল +6 আবার পি ইকুয়াল -6। তার মানে কি গ্রাহক প্রতীকগুলো পরিবর্তনশীল এটা। এবং এই গ্রাহক প্রতীক হিসাবে লজিকে ব্যবহৃত হবে অনেক সময় পি কিউ। পরবর্তী ক্লাসে তোমরা এগুলো আরো ভালো করে বুঝতে পারবে। এখন ধ্রুবক প্রতীক, এটা সম্পর্কে জানা দরকার। ধ্রুবক প্রতীক কি? সংজ্ঞায় আগেই বলেছি যে ধ্রুবক প্রতীক পরিবর্তনশীল নয়, অপরিবর্তনশীল। সেগুলো হচ্ছে যেমন ধরো এই যে প্লাস গণিতের, মাইনাস, তারপর ইনটু বা ডিভিশন, ডিভাইডেড ইত্যাদির চিহ্ন। দেখো এই কটা গণিতে এই চিহ্নগুলো কখনোই পরিবর্তনশীল নয়, কখনোই যোগ পরিবর্তন হতে পারে না। যোগ যোগই থাকবে, বিয়োগ বিয়োগই থাকবে, এবং গুণ গুণই থাকবে, ভাগ ভাগই থাকবে। এটা গণিতের কি কনস্ট্যান্ট প্রতীক, সিম্বল, অর্থাৎ ধ্রুবক প্রতীক, পরিবর্তনশীল নয়। তাহলে এখন তোমাদের জানার একটা আগ্রহ আছে যে এটা তো গণিতের, তাহলে লজিকে কি, এটা বোঝার দরকার আছে। লজিকে গ্রাহক প্রতীক ব্যবহৃত হবে, সেটা মনে করো যে কোনো অক্ষর, যেমন এ, বি, তারপরে ই, আই, উ ইত্যাদি, পি, কিউ, আর এইগুলো ব্যবহৃত হবে। এটা হচ্ছে গ্রাহক প্রতীক। তোমরা যখন আমার আগের একটা ক্লাসে দেখেছো আমি যুক্তিবাক্যে পড়িয়েছি এ বি, এ ই আই উ, বিটা বাদ দিয়ে দিলাম, এ ই আই উ, এগুলো তোমরা দেখেছো, পি কিউ আর এগুলো। আর তাহলে ধ্রুবক প্রতীক হিসাবে এখানে আমি আজকে দেখিয়েছি যে একটা ডট আমি ব্লক করে দিলাম, আমার গোল চিহ্নের ভিতরে কি আছে, একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে ডট। এটা হচ্ছে তোমার একটা সিম্বল, প্রতীক। এবং আমি এখানে আরেকটা দিলাম এইরকম চিহ্ন, ইমপ্লাইজ। তারপরে
ভি, তারপর নিগেশন, এটা ইউজ করলাম। এবং আরেকটা চিহ্ন আছে, তিনটা দাগ, যেটাকে আমরা ত্রিদার বলতে পারি। তাহলে এই ধ্রুবক প্রতীক লজিকে, ধ্রুবক প্রতীকগুলো হচ্ছে কি, একটা হচ্ছে তোমার ডট, যেটাকে বাংলায় বলা হয় সংযৌগিক, সংযৌগিক। এটা হচ্ছে ইমপ্লাইজ বা প্রাকল্পিক। এটা হচ্ছে বেল বা বৈকল্পিক। এর পরেরটা হচ্ছে নিগেশন, নিগেশন মানে কি, নাবোধক। এরপরটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। দেখো, যেমন গণিতে সমান সমান দিলেই আমরা বুঝি সমান মানে কি ইকুইভ্যালেন্ট, বাট লজিকে আরেকটা দাগ বেশি দিলেই সেটা ইকুইভ্যালেন্ট, যেটাকে বলা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্টকে ত্রিদাগ, বাংলায় এটাকে ত্রিদাগ বা তিন দাগ বলা যেতে পারে। তো সংক্ষেপে তোমার এই যে আমরা আজকে দেখালাম কি, প্রতীকের প্রকারভেদ। এই আলোচনাটা কি আসলো, প্রতীকের প্রকারভেদ। এখন যেহেতু আমি পড়াচ্ছি আজকে সিম্বলিক লজিক, সিম্বলিক লজিকে মূল বিষয়টা হচ্ছে, এটা হলো তোমার প্রি প্রিপারেশন, মানে এটা প্রাথমিক অবস্থায় তোমাকে জানতে হবে প্রতীক কি, তারপর প্রতীক কয় প্রকার, ইত্যাদি ইত্যাদি। আসলে মূল কাজটা কিন্তু আমাদের রয়ে গেছে। মূল কাজটা হচ্ছে, আমি এরপরে ক্লাসে, যেহেতু ক্লাস সংক্ষিপ্ত নিতে হয়, পরে ক্লাসে আমি ওগুলোতে যাব, প্রতীকের ব্যবহার। আজকে আরেকটু প্রাথমিক ধারণাটাই দিই। তাহলে এখন আমাদের দেখা দরকার আছে যে, আমরা আগেই বলেছি দুই ধরনের যুক্তিবিদ্যা আমরা এই প্রথম বর্ষে বা ফার্স্ট ইয়ারে পড়ব। একটা হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যা, আর একটা হচ্ছে কি প্রতীকী যুক্তিবিদ্যা। সাবেকি যুক্তিবিদ্যা হচ্ছে ট্র্যাডিশনাল লজিক, আর প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে সিম্বলিক লজিক। তাহলে সিম্বলিক লজিকের সংজ্ঞা আমি তোমাকে দিয়েছি, কিন্তু সাবেকি যুক্তিবিদ্যা বা ট্র্যাডিশনাল লজিকের এই সংজ্ঞাটা দেওয়া হয়নি। তাহলে যা জানা দরকার আছে যে তোমার ট্র্যাডিশনাল লজিক বা সাবেকি যুক্তিবিদ্যা কি। সাবেকি যুক্তিবিদ্যা তোমার আসলে এক কথায় বলা হচ্ছে যে, আমাদের যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যাটা, এটাকে আমরা তোমার ট্র্যাডিশনাল লজিক বা সাবেকি যুক্তিবিদ্যা বলতে পারি। তবে আরেকটু ভালো করে বলতে গেলে যে, গতানুগতিক এবং সনাতনী এবং অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা, এই তিন ধরনের যুক্তিবিদ্যাকে আমরা ট্র্যাডিশনাল লজিক বা সাবেকি যুক্তিবিদ্যা বলি। তাহলে সাবেকি যুক্তিবিদ্যা আর তোমার সিম্বলিক লজিকের এই দুইটার একটা পার্থক্য কিছুটা বোঝা গেছে। আমরা কিন্তু এই আলোচনা থেকে কিছুটা বুঝতে পেরেছি যে পার্থক্যটা কি, সাবেকি এবং প্রতীকী। সাবেকি যেহেতু বলা হয়েছে যে এটা অ্যারিস্টটলীয় একটা যুক্তিবিদ্যা এবং এটা সনাতনী এবং এটা কি প্রাথমিক, তাহলে আমরা বুঝতে পারতেছি যে সাবেকি যুক্তিবিদ্যাটা হচ্ছে এটা প্রাথমিক যুক্তিবিদ্যা বা সনাতনী যুক্তিবিদ্যা। এবং এটার ইতিহাসটা হচ্ছে একটা সুদীর্ঘ ইতিহাস। প্রথম দিক থেকে, যেহেতু প্রাথমিক বলেছি, যুক্তিবিদ্যাটা যখন প্রথম দিকেই আসছে, একেবারে প্রথম থেকে যখন শুরু হয়েছে যুক্তিবিদ্যা, সেখান থেকে আজ পর্যন্ত এই যুক্তিবিদ্যাটা আলোচনা হচ্ছে। এবং এটা, এই সাবেকি যুক্তিবিদ্যাটা একটু আরো মডার্নাইজ হয়ে, আধুনিক হয়ে কোথায় গেছে, সেটা হলো তোমার সিম্বলিক লজিক বা প্রতীকী যুক্তিবিদ্যা। তাহলে একটা পার্থক্য কিন্তু বোঝা গেছে যে তোমার সাবেকি যুক্তিবিদ্যাটা হচ্ছে কি প্রাথমিক স্তর। তাহলে সিম্বলিক লজিকটা কি, এটা হচ্ছে একটা পরিণত বা বিকশিত রূপ, মডার্ন, আধুনিক। তো এবং এই যে পার্থক্য, এটা তোমার ট্র্যাডিশনাল লজিক এবং সিম্বলিক লজিকের পার্থক্য আরো বলা যায়। কিরকম, যে ট্র্যাডিশনাল লজিক বা সাবেকি যুক্তিবিদ্যায় তোমার বর্ণনামূলকভাবে আলোচনা করা হয়, এটা একটা। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু আমরা প্রতীক ব্যবহারের মাধ্যমে প্রতীকী যুক্তিবিদ্যাকে এস্টাবলিশ করার চেষ্টা করি, তাহলে প্রতীকী যুক্তিবিদ্যায় কিন্তু কি প্রতীকের মাধ্যমে যুক্তিবিদ্যাকে সুন্দর করে বোঝানো হয়। তাহলে তুমি এই আরেকটা পার্থক্য, আসলে ছোট ছোট কোশ্চেনের কারণে পার্থক্য 2-3টা বা 4টা পড়লেই চলে, কারণ লেখাই থাকবে যে 3টি পার্থক্য লেখো। যখন 2 নম্বরের কোশ্চেন হবে তখন বলবে যে 2টি পার্থক্য লেখো। তাহলে তুমি শুধু যদি জেনে রাখো যে সাবেকি যুক্তিবিদ্যা প্রতীকী যুক্তিবিদ্যার পার্থক্য, এটা হচ্ছে প্রাথমিক স্তর বা সনাতনী, আর সিম্বলিক প্রতীকের ব্যবহার, আর 2 নম্বরে তুমি লিখে দিলা যে ওইটা হচ্ছে কি ন্যারেটিভ বা বর্ণনামূলক অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, আর প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে বিকশিত একটা রূপ বা পরিণত, মানে এটা অনেক
সংক্ষিপ্ত। আর একটা বলতে পারি প্রতীকী যুক্তিবিদ্যাটা হচ্ছে কি সংক্ষিপ্ত, আর অ্যারিস্টটলীয় বা সাবেকিক যুক্তিবিদ্যাটা হচ্ছে কি ইতিহাস সুদীর্ঘ। তো সামহাও আমরা এখন আজকে আমি যেহেতু সিম্বলিক লজিকের কথা বলেছি, সিম্বলিক লজিকে তোমাদেরকে আমি 4টা সাইনের কথা বলেছি, আবার একটু দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার দিয়ে একটা সাইন দেখাই এবং দেখানোর পরে যেমন এটা দিয়েছি ডট। 2 নম্বরে আমি তোমাকে দিলাম এক ইমপ্লাইজ অ্যারো দিয়ে রাখলাম। আর 3 নম্বরে তোমাকে দিলাম বেল বা বি। 4-এ দিলাম ইকুইভ্যালেন্ট ত্রিদার। আর 5 নম্বরে আমরা দিলাম কি নেগেশন। এবং তোমাদেরকে আমি এখানে বলেছি যে এই যে 5টা প্রকারভেদের কথা আমরা চিহ্নের মাধ্যমে, যেহেতু সিম্বলিক লজিক পড়াচ্ছি সেই কারণে আমি সিম্বলের মাধ্যমেই তোমাকে দেখাচ্ছি। আসলে এই 5টা হচ্ছে 5টা জিনিসের নাম। এটাকে আমি বলতে পারি, যদি এখানে বলি লিখি কনজাংটিভ, এটাকে আমরা এভাবে লিখতে পারি প্রপোজিশন। এবং ইমপ্লাইজ এটাকে আমি যদি বলি এভাবে লিখতে পারি হাইপোথেটিক্যাল প্রপোজিশন। এরপর এটাকে আমি বললাম ডিসজাংটিভ প্রপোজিশন। আর এটাকে ইকুইভ্যালেন্ট, এটাকে বললাম নেগেটিভ। এটা দেখো নাম চলে আসছে অলরেডি, যে আমরা 1 নম্বরে একটা ডট দিয়েছি, এটাকে ইংরেজিতে ডট বলা হয়, এটাকে ইমপ্লাইজ বলা হয়। আরো নাম আছে, হর্ষু নাম আছে, নাল নাম আছে, এগুলো এতগুলো জানার দরকার নাই, একটা নাম শিখলেই হবে। এবং এগুলোর কিন্তু বাংলা আছে। কনজাংটিভ হচ্ছে সংযোজিক, আর হাইপোথেটিক্যাল হচ্ছে তোমার প্রাকল্পিক, ডিসজাংটিভ হচ্ছে বৈকল্পিক, ইকুইভ্যালেন্ট হচ্ছে সমমানিক মানে সমান সমান, ইকুইভ্যালেন্ট ইকুয়াল। আর নেগেটিভ হচ্ছে বোঝাই যাচ্ছে এটা না বোধক বা নেগেটিভ। আজকে তোমাদের শুধু একটাই কাজ দিব, সেটা হচ্ছে যে তোমরা কি কাজ করবা, নামগুলো মনে রাখবা। ডট, ইমপ্লাইজ, ডেল, ইকুইভ্যালেন্ট, নেগেশন। এবং এইটা জানলেই তুমি জানতে পারবে এটা কি সংযোজিক। ইংরেজিটা পড়বা, ইংরেজি লেখার একটা কারণ আছে, ইংরেজির থেকে বাংলাটা সহজে মনে থাকে। কনজাংটিভ সংযোজিক। এখন সংযৌগিক যদি তুমি এটা তোমার ইয়াতে এমসিকিউতে আসতে পারে যে কনজাংটিভ প্রপোজিশনের বাংলা কি, এটা জানার দরকার, কোশ্চেন থাকে। হাইপোথেটিক্যাল এর বাংলা কি, বা প্রাকল্পিক শব্দের বাংলা ইংরেজি কি, তখন কিন্তু হাইপোথেটিক্যাল, তো ইত্যাদি। এখন এই যে তোমার এটা কাকে বলে, এটা কাকে বলে, হাইপোথেটিক্যাল কাকে বলে, ডিসজাংটিভ কাকে বলে, ইকুইভ্যালেন্ট কাকে বলে, নেগেশন কাকে বলে, এগুলোর আগে সংজ্ঞা জানতে হবে। এবং এরপরের মূল বিষয়টা আসবে, সেটা হচ্ছে কি ট্রুথ টেবিল বা সত্য সারণী। এই যে তোমাদের, তার মানে এটা একটা হোম টাস্ক বা HW আমরা বলতে পারি। এই কাজটা তোমরা করে আসবে, এই 5টা চিহ্ন তোমরা মুখস্থ করে আসবে, নাম। তারপরে আমি এটার যে ফাংশন, এই ফাংশনগুলো দিয়ে কিভাবে ট্রুথ টেবিল করা হয়, সত্য সারণী করা হয়, এগুলো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আসসালামু আলাইকুম।